কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে, এইবার তরে ধাঁধা দেখাইয়া জল খাওয়াইয়া ওই মাইয়ার জীবন আমি কইরা নিমুরে। All right, welcome to Jago FM 94.4. This is me Arjun Samriddhi এবং চলছে দ্য ভাইরাল শো brought to you by প্রাণ ফ্রুটো। এই মুহূর্তে আমাদের সাথে কে আছে সেটা তো বুঝতেই পারছেন, মিশা সওদাগর না, মিশা সওদাগর জুনিয়র, অর্থাৎ জুনিয়র মিশা সওদাগর নামেই যে আসলে সোশ্যাল মিডিয়াতে পরিচিত। এবং আমরা অনেক মিমিক্রি আর্টিস্টকে চিনি, আমাদের বাংলাদেশে অনেক মিমিক্রি আর্টিস্ট কাজ করছে, উনিও একজনের মিমিক্রি করছেন যিনি শুধুমাত্র মিশা সওদাগরের মিমিক্রি তিনি করছেন। এবং শুধু তাই না, তিনি কিন্তু সিনেমায় কাজ করছেন, আমি যতটুকু জানি শর্ট ফিল্ম বিভিন্ন কাজও করছেন, অর্থাৎ নাটকেও কাজ করছেন। পাশাপাশি উনি নয়ন খান নামে বেশ অনেক বছর কিন্তু গানও করেছেন। সো আমরা সব বিষয়গুলো জানার চেষ্টা করবো, আসলে কেন তিনি মিশা সওদাগরের অবিকল নকল করেন সেই বিষয়টা একটু জানার চেষ্টা করছি। ভাইয়া, আপনাকে বলা হয় জুনিয়র মিশা সওদাগর, আচ্ছা কেন, মানে মিশা সওদাগরকে কেন নকল করছেন? এবং দেখতেও তো আপনি লুকটাও রেখে দিচ্ছেন হচ্ছে মিশা সওদাগরের মতো, কেন? প্রথমে বলি, যখন আমি প্রথম একটা ডায়লগ করেছিলাম সেই ডায়লগটা এমন ছিল, ফাটায় ফেলামো খোদার কসম, ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে, এত বড় সাহস রাজা পাইল কই, ওই রাজা বহু দুব বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দিমু তোর তাবলা। প্রথম যখন আমি এই ডায়লগটা করি, আর প্রথমত আমি যখন নয়ন খান ছিলাম তখন গান করতাম, তো আমার ফেসবুকে যখন আমি আমার ছবিগুলো পোস্ট করতাম তখন অনেকে কমেন্টস করতো যে মিশা সওদাগর আপনার কি কোনো ব্লাড কালেকশন আছে কিনা, আপনার আত্মীয় স্বজন হয় কিনা। তখন আমার মনে হতো যে বাংলাদেশে এত হিরো আছে, সাকিব খান আছে, অনেক হিরো আছে, এদের মতো আমার চেহারাটা লাগে না, মিশা সওদাগরের মতো লাগে। তা এটা একটু আমি মানে তখন মনে হতো আমার কাছে, মানে মনে হতো যে নায়ক হলেই ভালো হতো। তো তারপরে দেখি সবাই বলে, আমার ঘরের স্ত্রীও বলে আমার চেহারা মিশা সওদাগরের মতো, আবার আত্মীয় স্বজনরা বলে। তো তখন ভাবলাম যে শুধু চেহারা হলে তো হবে না, কিছু ডায়লগ শিখতে হবে। তো ডায়লগ করতে গিয়ে হয় কি, প্রথম যখন আমি ডায়লগ করতাম হতো না, আমাদের কেরানীগঞ্জেই একটি খোলা জায়গা আছে, সেটার নাম হচ্ছে ঝিলমিল শহর। তো সেখানে ভোরবেলা যেতাম, তো ভোরবেলায় গিয়ে আমি নিজেই আমার ফোন দিয়ে আমি রেকর্ড করতাম। প্রথম একটা ডায়লগ দিয়েছিলাম এরকম, লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকা, লাখ লাখ টাকার 10 গ্রামের জমিদার ছিল, কি ছিল জমিদার ছিল আমার বাপ ও দাদা 14 পুরুষ, আমি হইলাম জমিদারের পালা, আসলাম জর্দার, আমি করি জোর চুরি ষড়যন্ত্র। আরে বেটি, এই তোর মুখ টাইনা ছেড়ে ফেলা, আমার কোনো অন্যায় হবো না, কি হবো না, অন্যায় হবো না, তবু তোরা 3 মাসের সময় দিলাম, এই 3 মাসের মধ্যে সুদ সহ আমার সকল টাকা ফেরত দিবি, তা না হলে তার 4টি বারটি গোল করে দেবো, কি করে দেবো, গোল করে দেবো। তো এই ডায়লগটা আমি যখন রেকর্ড করছি দেখছি হচ্ছে না, অনেকবার, আমার মনে হয় যে ডায়লগটা আমি 20 বার করতে হয়েছে, কারণ এটা একটু রাজকীয় ডায়লগ ছিল, মানে আমরা আগে যেমন যাত্রা বা আগের সিনেমাতে এরকম ডায়লগ ছিল। তো এই তো একটু একটু করে পোস্ট করতাম নিজের সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তারপরে একটু একটু করে অনেকে যারা কন্টেন্ট তৈরি করতো তারা ইন্টারভিউ নিল ভাই, এই তো একটু একটু করে। এবং সৌভাগ্য হয়েছে, প্রথম আমি যখন সিনেমা করেছি, যদিও সেখানে আমি সহকারী শিল্পী, সহকারী ভিলেন হিসেবে ছিলাম, মিশা সওদাগরের সাথে যে সহকারী ভিলেন থাকে, প্রথম সিনেমায় মিশা সওদাগরের সাথে, মিশা সওদাগরের সাথে। আচ্ছা, মানে তাদের নজরে পড়লেন কিভাবে? আপনার ভিডিও দেখে আপনাকে সিলেক্ট করেছিল এরকম? ঠিক আমি জানি না, তবু যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল উনি আমাকে কাজ করতে ডেকেছিল। তখন মানে আমি প্রথম যখন মিশা সওদাগরকে দেখি, একেবারে প্রথম, এমন একটা সিচুয়েশন ছিল যে মানে শত শত লোক, গ্রামের একটা সিন ছিল, শত শত লোক দাঁড়িয়ে আছে, 10টা গাড়ি ঢুকবে, মিশা সওদাগর ইন করছে, চতুর্দিকে ধোঁয়া উঠছে, এবং মিশা সওদাগর হেঁটে আসছে আর কথা বলছে, আর সাকিব খান সামনে। মানে ওই জায়গাটা মানে কল্পনার মতো মনে হয়েছিল যে
মিশা সওদাগর আসলেই যে কাঁপে, উনি আসলে যে পুরো শহরটা কাঁপে, ঠিক তখন আমি তখন অবশ্য বন্দুক ধরে দাঁড়িয়েছিলাম, তো আমার মনে হয় যে আমার দৃষ্টিটা ওনার দিকেই ছিল। আচ্ছা, এটা তাহলে ফার্স্ট সিনেমা আপনার শাহেনশাহ মুভি না? শাহেনশাহ। আচ্ছা, তখনই আপনি মিশা সওদাগরকে প্রথম দেখলেন? প্রথম। তো এই আমি ভেবেছিলাম যে আপনি হয়তো বা মিশা সওদাগরকে ভালোবেসে ওনার মতো করে চেহারা কাটিং করে রাখছেন, মানে চুল টুল কাটা বা ওনার মতো করে, কিন্তু আপনি যে আসলে দেখতেই ওরকম, এটা আমি কিন্তু জানতাম না। তো যাই হোক, আপনি কি কিছু মেনটেন করেন না, যে মিশা সওদাগর হওয়ার জন্য চুল ওইভাবে কাটছি বা এরকম কিছু, এরকম মেনটেন করেন কি? না না, এটা আমি শুরু থেকে এই যা কাটিং আমার, এটা তো আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রদত্তই। আপনি একই রকম দেখতে, আমি শুনেছিলাম যে মানুষ নাকি দেখতে মানে একই রকম অবিকল দেখতে নাকি 5 জন পৃথিবীতে থাকে, এটা শুনেছি, আমি জানি না এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা। তো এটা খুব অবাক লাগলো আসলে, আমি সামনাসামনি তাকে দেখছি, মনে হচ্ছে যে আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর মনে হয় আমার সামনে বসে আছে। আপনাকে জুনিয়র মিশা এই নামটা দিয়েছে কে? আসলে মিশা সওদাগর তো একজন সিনিয়র মিশা সওদাগর, উনি আসলে উনার জায়গাটা পৃথিবীর কেউ নিতে পারবে না। উনি বাংলাদেশের একজন ভিলেন, যিনি 900 সিনেমার উপরে তিনি অভিনয় করেছেন একই ভাষায়। আমরা দেখি অনেক অভিনেতা বিভিন্ন ভাষা ব্যবহার করে, কিন্তু উনি ওনার স্টাইলটা ঠিক রেখে উনি অভিনয় করে যাচ্ছে এখনো। এবং আমি যখন বললাম না যে আমি আমার ফেসবুক যখন আমি পোস্ট করতাম, তখন লাইভে যেতাম, মাঝে মাঝে আমি লাইভ করতাম, তখন সেখানে কমেন্টস আসতো যে আপনি ছোট মিশা বা জুনিয়র মিশা, এরকম কমেন্টস। তখন আমার আইডিটা নয়নখানি ছিল, তারপরে জুনিয়র মিশা নামে একটি আইডি খোলা হয় এবং সেই থেকে এখনো কাজ করছি। এবং মিশা সওদাগর ওনার সাথে যখন প্রথম আমার একেবারে কথা হয়, সেটা ছিল ওই মুভি শুটিং এ। না, ওটা আসলে সিনেমা যখন করে ওনার সামনে যায়, মানে ওনার সামনে যে কথা বলবো, তখন তো বুক কাঁপে, না ঝাড়ি মেরে বলছিল, মানে ভয় লাগে। তো শিল্পী সমিতিতে একদিন আমি গেলাম, তো সেখানে যাওয়ার পরে আমি ভয়ে ওনার সামনে যাইনি, উনি আমাকে ডাক দিছে, এদিকে আস। তো আমি গেলাম, হ্যাঁ, উনি আমাকে ডাক দিছে, তো গেলাম। যাওয়ার পর বললো, বাবা ভালো আছিস? আমি, জি। তোর পরিবার ভালো আছে? তো উনি সবাইকে আব্বু করে বলে, তো আব্বু তোর পরিবার ভালো আছে, সবাই ভালো আছে? বললাম হ্যাঁ ভালো আছে। তো লাঞ্চ করেছিস? তো আমি বললাম আগে আপনার সাথে একটা ছবি তুলি। পরে ছবি তুললাম, প্রথম ছবি তুললাম ওনার সাথে, ফটো তুললাম। তারপরে উনি বললো যা কিছু করিস নেগেটিভ কিছু করিস না, যেহেতু মানুষ আমাকে জানে আমি একজন সিনেমাতে বাজি বাস্তবে হাজি, তো এটা ধরে রাখিস। তো সেটা আমি এখনো ধরে রাখছি। আমার মনে হয় যে মিডিয়াতে অনেকেই কন্ট্রোভার্সি বা অনেক নেগেটিভ করে ভাইরাল হয়েছে, তো আমি সবসময় আমার ডায়লগটা দিয়েই ভাইরাল হতে চাই, এখনো ডায়লগ দিয়ে যাচ্ছি, পাশাপাশি অভিনয় করি, এই তো চলছে। বাহ, চমৎকার। তার মানে আপনার কথা কি ওই প্রথমই হয়েছে নাকি আরো অনেকবার মিশা সওদাগরের সাথে আপনার দেখা হয়েছে? তারপরে অনেকবার হয়েছে। কি বলে ভাইয়ার সাথে আপনার সম্পর্কটা, বন্ডিংটা কেমন? আমি শুনেছি উনি ডায়লগ ভুলে গেলে নাকি আপনাকে কল করে, এটা কি সত্যি? আসলে এটা ছিল কি যে আমাদের শ্রদ্ধেয় মিশা সওদাগর সাহেব, উনি কিন্তু যখন সিনেমাগুলো করেছে, 900 সিনেমাতে ডায়লগ হবে না হলো 1800, তো এই ডায়লগগুলো কখনই কারো মুখস্থ রাখা সম্ভব না। কারণ আমি তো যেহেতু ওনার ডায়লগগুলো করি, স্টেজ প্রোগ্রাম করি, আমাদের 50টা ডায়লগ মুখস্থ রাখতে হয় যখন স্টেজ করি। তো একদিন কি হয়েছে যে উনি বোধহয় ফরিদপুর একটা প্রোগ্রামে গেছে, তো যাওয়ার পরে উনি হয়তো বা ভাবছে যে আমি কি ডায়লগগুলো দিব, ওনার একটু মনে করে দিলে হতো। তো ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছে যে কয়েকটা ডায়লগ পাঠাও, তা আমি একসাথে অনেকগুলো ডায়লগ পাঠাইলাম। তো বললো না, একটা একটা করে পাঠাও, সিঙ্গেলে পাঠাও। তো পাঠালাম, তো মনে হয় যে একটু যখন শুনছে ওনার মাথায় চলে আসছে। ওনাকে যে ডায়লগগুলো দিয়েছিলাম সেটা ছিল এরকম, নাম আমার টাটা, আমি মার্বেল দা করি মাইশের চান্দি ফুটটা, জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই, নাম আমার লালু, বেন্ট বড় চালু, নাম আমার লালু, বেন্ট বড় চালু, বিপদে পড়লে মিশা সওদাগরে ডাকি খালু, নাম আমার লালু।
আচ্ছা, বিপদে পড়লে খালু ডাকেন। তারপর উনি বোধহয় ওগুলো দেখছে, যদিও কথাগুলো বলা ঠিক না, অনেক সময় কি আবেগে মানুষ ভুলে ফেলে। মিশা ভাইয়ের প্রতিটা ডায়লগে মনে আছে, অনেক সময় হয় কি যে উনি অথবা ভাবে যে এই ডায়লগগুলো বেশি মানুষ শুনে, তো এটাই আর কি। মানে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আপনাদের এই পর্যন্ত কতবার দেখা হয়েছে মিশা ভাইয়ের সাথে? 10-12 বার দেখা 10-12 বার। তো তার মধ্যে সবচেয়ে মজার মুহূর্ত কি ছিল, বা আপনার কাছে সবচেয়ে স্মরণীয় বা মনে রেখেছেন এরকম মুহূর্ত কি ছিল, যখন আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটার সাথেই তো দেখা করছেন? মানে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন আমি দূরে ছিলাম, 10 হাত দূরে হব। 10 হাত দূরে যখন ছিলাম, তিনি যখন আমাকে ডাক দিছে এদিকে আস, মানে ওইটাই আমার কাছে একটা অন্যরকম ছিল। তারপরে ওনার বাসা তো উত্তরা 12-তে গিয়েছেন আপনি? ওনার বাসায় গিয়েছি, একসাথে জুম্মা নামাজ পড়েছি, এমন কথা হয়েছে, এবং বিভিন্ন প্রোগ্রামে যখন যায়। আপনাকে কোনো পরামর্শ দিচ্ছে? ওই যে বললাম ওটা তো দিয়েছে, এমনি এইভাবে চললে আর একটু মিশা সওদাগর হতে পারবা তুমি, এরকম কিছু বলেছে? না, এমন কখনো বলা হয় নাই, তবে অপেক্ষায় আছি যে আমার ইচ্ছে, যে আমার আসলে এটা কখনো কোথাও বলি নাই আমি, আমার ইচ্ছে যে আমি কখনো একটা শোতে মিশা সওদাগর সাহেব থাকবেন, আমি থাকবো, ওনার সামনে ওনার ডায়লগগুলো প্রেজেন্ট করব। এটা আসলে আমার একেবারে স্বপ্ন। আচ্ছা, ধরেন আজকে আপনার সামনে মিশা সওদাগর বসে আছে, ধরে নেন, হ্যাঁ, তো একটা না আপনি কয়েকটা ডায়লগ দেন তো তার। না, ওনার তো অনেকগুলো ডায়লগ, উনি যেগুলা ফেমাস ডায়লগ, যেমন প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা হচ্ছে ওনার সব থেকে মানে সাকিব খানের পুরো টার্নিং পয়েন্ট। ওখান থেকেই উনি পুলিশ কমিশনার ছিল, তো সেখানে সাকিব খানকে মিশা সওদাগর বলে, ইয়ে হাবিলদারের বাচ্চা, মুখে লাগাম দে, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি কমিশনার রাশেদ রায়হান, আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাবো। ছোট্ট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার? তো বাহ বাহ বাহ, কি আওয়াজ! আরো কটা শুনি। আমি টায়ার কাদের রাবান্না, হাওয়া দিল ফুলি না, বাঘের মুখে হাত দিলে বাঘ গিলে ফেলে, সাপের লেজে পাড়া দিলে সাপ সৌবল মারে, আরে শিকদারের সাথে কেউ শত্রুতা করলে মরতে মরতে আফসোস করে, আফসোস। এগুলো মনে রাখেন কি করে? আমি তো সেটাই চিন্তা করছি। আর রয়েছে যে নাম আমার মাইকেল, পাহাড়ে চালাই আমি সাইকেল, এবং আরেকটা রয়েছে যে অন্ধ চায় তার দু চোখ, আর মিশা সওদাগর চায় প্রতিশোধ। চমৎকার। মানে এগুলো যদি আয়ত্ত করতে যান, মানে আমার পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে আসলে সম্ভব না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে একটা চমৎকার ব্রেন দিয়েছে, যেটার জন্য আপনি আয়ত্ত করতে পারছেন। প্রচুর সিনেমা দেখতে হয়, আপনি বলছিলেন যে আপনি প্রত্যেকটা সিনেমার নামও বলতে পারতেছেন। তার মানে আপনি কি সিনেমা দেখেন বেশি, বা আয়ত্তটা করলেন কি করে? আমি একেবারে ছোটবেলায় যখন মানুষ যখন হতবা হবে, তখন 4 বা 5-এ পড়াশোনা করি, তখন থেকে আমাদের সিনেমা হল খুব কাছে ছিল, তো প্রতিদিন আবার 3-4টা শো দেখা হতো। মানে আমি সিনেমা হলে যিনি টিকিট মাস্টার ছিল, আমার পরিচিত ছিল, তো প্রতিদিন মার খেতাম সিনেমার জন্য। প্রতিদিন একবার মা মারতো যে আর সিনেমা হলে যাবি, বলতাম যাব না। আবার মানে এই কারণে অনেক সিনেমা একবারে আমি, মানে মানুষ বলবে যে বয়স জানি কত, মানে আমি একেবারে প্রথম যখন মিশা সওদাগর সিনেমা করেছে সেটা আমি হলেই দেখেছি। যে সেটা ছিল কি বলে, আশা ভালোবাসা, সেটাও সিনেমা হলে দেখেছি। বললাম আমাদের পাশাপাশি সিনেমা হল, যে কারণে ছোটবেলা থেকে সিনেমা হলে যাওয়া এবং সিনেমা প্রচুর দেখেছি। বাংলা সিনেমার প্রতি এই ভালোবাসাটা কেন আসলে? বাংলা সিনেমা আসলে আমরা যখন ছোট ছিলাম তখন তো মাধ্যম একটাই ছিল, শুধু টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। সেখানে যে সিনেমাগুলো হতো সাদা কালো, সেখানে সেই সিনেমাগুলো খুবই পুরনো ছিল, যে কারণে মানুষ তখন সিনেমা হলে গিয়ে ঢল নেমে আসতো, মানুষের টিকিট পেত না, মারামারি হতো।
তো সেই থেকে সিনেমা দেখা এবং এখন তো আসলে আমি বলতে চাই অনেক সচ্ছল ব্যক্তি আছে যারা এই চলচ্চিত্র থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ইনকাম করেছেন। তাদের কি এটা মনে হয় না যে তাদের একটা দায়িত্ব একটা সিনেমা হল বানানো? আমরা শুধু সরকারের দিকে, মানুষের দিকে তাকিয়ে থাকি। আমাদের সুপারস্টার সাকিব খান, উনি চাইলে কিন্তু একটা সিনেপ্লেক্স করতে পারে, নাথিং, ব্যাপার না। উপরে মার্কেট থাকলো বা একটা পাশাপাশি সিনেপ্লেক্স যদি থাকতো, তাহলে হয়তোবা ওনার একটা সিনেমা দেখা দেখি আরো অনেকে করতো। আর আমাদের বাংলা সিনেমা বন্ধ হয়ে গেলে এমন না যে আমাদের সিনেমা দেখা বন্ধ হবে, অপসংস্কৃতি চলে আসবে। সিনেমার তো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু তারপরেও দেখা যায় যে আপনি ঠিক বলেছেন যে সিনেমা হলের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। যেমন আপনার একটা ছোটবেলার নস্টালজিয়া আছে যে আপনি সিনেমা হলে গিয়ে দেখতেন, এটা খুব আপনার মানে বিষয়টা হচ্ছে একদম আপনার কাছে খুব আনন্দের। কিন্তু এখন সিনেমা হল বলতে আমরা কিন্তু কিছু আসলে সিনেপ্লেক্স চিনি, কিন্তু নর্মাল যে সিনেমা হলগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে রিপ্লেসমেন্ট হচ্ছে। যেমন আমাদের বাসার সামনেও যে সিনেমা হলটা, সেটাও দেখলাম যে একটা সুপার শপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে সিনেমা হল কমে গেছে, এটা কি আপনাকে কষ্ট দেয় কিনা? যেহেতু আমি সিনেমার এখন মানুষ, সিনেমা 10টা সিনেমা করেছি। কিছুদিন আগে রিলিজ হলো নন্দিনী, ওখানে আমি অভিনয় করেছিলাম, ভালো ক্যারেক্টার ছিল। তা আমার মনে হয় যে সিনেমা হল বন্ধ হচ্ছে কারণ হচ্ছে কিছু কিছু সিনেমা এমন হয় যে একটা সিনেমা হলে যখন বিদ্যুৎ ব্যবহার করা হয়, সে বিদ্যুতের পয়সা ওঠে না। আমাদের কেরানীগঞ্জে সিনেমা হল রয়েছে, তো আমি যখন যাই সিটগুলো পুরনো হয়ে গেছে। এখন কিন্তু আপনার সিনেমা হলে গিয়ে 500 টাকা দিয়ে সিনেমা দেখার মতো অনেক লোক রয়েছে যে 500 টাকা দিয়ে সিনেমা দেখব এবং সিনেমা হলটা পরিষ্কার থাকবে এবং পরিবেশটা ভালো থাকবে। আমার মনে হয় যে সিনেমা হল প্রতিটা দেশেই কিন্তু সিনেমাকে প্রায়োরিটি দেওয়া হয়। যেমন ভারতে এবং আর্টিস্টদেরও প্রায়োরিটি দেওয়া হয়। আমরা অনেকে বলে যে আমরা মিশা সওদাগরকে নকল করি, আমাদের কিছু সার্কেল আছে, কেউ সাকিব খানকে নকল করে, কেউ ডিপজল ভাইকে নকল করে। আসলে আমরা যদি দেখি যে ভারতে শত শত সালমান খান আছে, শত শত শাহরুখ খান আছে, যারা নাকি জীবনটা এইভাবে সাজিয়ে নিয়েছে। তা আমার মনে হয় যে এগুলা, আমার মনে হয় যে নেগেটিভ দেখার মতো কিছু নেই। না, এটা কেন নেগেটিভ হবে? আমরা খুবই পজিটিভলি দেখছি। মিমিক্রি আর্টিস্ট কিন্তু পুরো বাংলাদেশেই এবং বিশ্বেও অনেক বেশি সমাদৃত মিমিক্রি আর্টিস্টরা। সো আপনি যেটা করছেন সেটা খুবই চমৎকার। একটু যদি বলতেন যে আপনি যে গেট আপ নিয়ে থাকেন, এই গেট আপ গুলো কি মিশা সওদাগরের মতো দেখতে লাগে, এই জন্য এরকম জিনিস কেন? যেমন যে ঘুড়ি দেখতে পাচ্ছে, একটা গুন্ডা গুন্ডা ফিল, আপনাকে দেখে মনে হচ্ছে যে এখনই নায়িকাকে তুলে নিয়ে চলে যাবেন। সো ওই যে গলায় এগুলো কি পড়ছেন? আসলে যেহেতু আমি ভিলেনে কাজ করি, ভিলেনদের একটু তো ভিলেন লাগতেই হবে। এখন হিরো তো হিরোই, কিছুটা যাতে মনে হয় ভিলেন। এগুলো কি কিনছেন এই ভিলেন লাগার জন্য? হ্যাঁ, ভিলেনের জন্য। কি এটা? এটা তো ওই কি বলবো, এটা এমএটি শিকল। হ্যাঁ, শিকল। আচ্ছা, হাতেও কি শিকল? না, হাতে ঘড়ি আছে, ব্রেসলাইট আছে। আচ্ছা আচ্ছা, ওই শিকল দিয়ে কাকে বাঁধতে চান? নায়িকাকে? অবশ্যই নায়িকা যদি থাকতো। আর কখনো যদি অবশ্য অনেকবার উপবিশ্বাসের সাথে আমার দেখা হয়েছে, আচ্ছা, কথা হয়েছে, কখনো ভিডিও করা হয়নি। যদি কখনো উপবিশ্বাসকে আমার সামনে কোনো শোতে পাই, একটা ডায়লগ দেব, কারণ সেটা উপবিশ্বাসের সিনেমার ডায়লগ ছিল। এমন ছিল, তোমাকে আমি সব দেব, সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, আগে পিছে 5-10টা কাজের, চলো না অন্দর মহলে যাই, দুজন মিলে বস শুরু করবো। আপনার কত বড় সাহস, আপনি উপবিশ্বাসকে নিয়ে অন্দরমহলে যেতে চান? হ্যাঁ, জাস্ট এটা তো সিনেমার ডায়লগ। শাকিব খান এসে আপনার একদম ঠ্যাং ভাঙবে। আমিও চাই সাকিব খান যদি আমার সামনে আসে, সাকিব খানকে তো অবশ্যই ডায়লগ দেব, না মামার টাটা, আমি মার্বেল দেয়া করি সাকিবের চান্দি ফুটা। আচ্ছা, বেশ কয়েকটা সিনেমায় আপনি অভিনয় করেছেন। সিনেমাগুলো আমি যতটুকু জানি কমার্শিয়াল ফিল্ম, তাই তো? কমার্শিয়াল ফিল্ম। কোন কোন সিনেমা, একটু যদি নামগুলো বলতেন। প্রথম করেছি শাহেনশাহ, তারপরে করেছি বিদ্রোহী, সেটা সাকিব খানের। তারপরে করেছি আমাদের কি বলবো, হিরো আলম।
ক্লোজ ভাই বেরাদার, ওর সাথে করেছিলাম সাহসী হিরো আলম, সেখানেও ভিলেন ছিলাম সেকেন্ড। তার আপনি হিরো আলমকে ঘুষি মারলে তো উনি উড়ে যাওয়ার কথা। আসলে হিরো যেমনই হোক, ভিলেন যত বড়ই হোক না কেন, তাকে কিন্তু একেবারে লাস্ট ফিনিশিং এ তাকে কমায় চলে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে হিরো আলম আপনাকে মেরে সাইজ করে দিছে। ওটা থাকতেই হয়, কারণ যে না হলে তো হিরো তো হিরোই। আচ্ছা আচ্ছা, এমন হয় নাই যে শুটিং এ আপনি একটু মানে লেগে গেছে মারটা, হ্যাঁ, ব্যথা পেয়েছে? এমন লেগেছে হচ্ছে যে আমি একটা সিনেমা করেছিলাম আরফিন শুভর সাথে, সিনেমার নাম হচ্ছে জ্যাম। আমাদের প্রতিনিয়ত যে জ্যামে পড়ি আমরা, জ্যাম নিয়ে সিনেমাটা, সেটার প্রডিউসার হচ্ছে আমাদের প্রয়াত মহানায়ক মান্না ভাইয়ের ওয়াইফ শেলি মান্না। সেখানে আমার ভালো ক্যারেক্টার ছিল। সেখানে এমন হয়েছে যে একটা জ্যামের মধ্যে ট্রেন আসতেছে, সেখানে ব্যারিকেড দেওয়া, আমরা ব্যারিকেড ভেঙে বাস নিয়ে চলে যাচ্ছি, ব্যারিকেড ভেঙে ওই সময় ট্রেন আসছে, ট্রেনে এসে গাড়িটা উড়িয়ে দিচ্ছে বাসটা, এবং শত শত লোক লাশ পড়ে যাচ্ছে। এবং ওইখানেই পূর্ণিমা ছিল, পূর্ণিমা গান করে, এবং অনেক তৃতীয় লিঙ্গ যারা তারাও ওখানে ডান্স করে। তো ওখানে পূর্ণিমার বোনের বাচ্চা হয়ে যায়, ডেলিভারি হয়, এবং আমি সেখানে নেতৃত্ব দিই গাড়িটা চল, তো গাড়িটা যায়। হ্যাঁ, গুন্ডা দলের প্রধান গুন্ডা দলের নাকি ছিলাম। সহকারী গুন্ডা? না, ওটা আমি ছিলাম, মেইন ছিলাম। তো আমরা আম জনতার একটা দল থাকি, আম জনতার। তো সেখানে এমন হয় যে এমন দৌড় দিছিলাম যে আমার এখান থেকে হাত থেকে মানে সাদা চামড়া উঠে গেছিল, ভিতরে মাংসগুলো দেখা গেছিল। তো শেলি মান্না উনি কিন্তু আমাকে ডেটল লাগিয়ে দিয়েছিল। তো এমন হয়, আমাদের শাঙ্কু পাঞ্জা নামের একজন ভিলেন ছিল, চলে গেছে উনি, আমি নিজেও দেখেছি একটা সিনেমাতে, ওনাকে সাকিব খান যখন কিক করলো, উনি ডিগবাজি খেয়ে একটা হাউসের মতো পড়েছে পানিতে। অনেকে ভাবছে এটা বোধহয় রং, কিন্তু পুরো হাউসটা লাল হয়ে গেছে, মানে তার মাথায় লেগেছে। এমন হয় যারা ফাইট করে, মিশা সওদাগর সাহেবের অনেকবার ব্যথা পেয়েছে, এখনো উনি কোমর ঠিক মতো দাঁড়াতে পারে না। নায়কের মার খেয়ে অনেক সময় হয় না যে এখন নায়ক ঘুষা দিচ্ছে, এখন ভিলেন যদি সেটা রক্ষা না করতে পারে তাহলে তো লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো আমি আর একটু বিস্তারিত শুনবো। তার আগে আপনি আপনার সিনেমার নাম বলছিলেন জ্যাম, তারপরে আর কি কি করেছেন? জ্যাম, নন্দিনী, এটা রিলিজ হলো। এটা কোন কোন নায়কের সাথে? ওটা ভারতের একটা নায়ক ছিল। আচ্ছা আচ্ছা। আর অন্যরকম এটা আসে নাই, তারপর হচ্ছে জ্যাম আসে নাই, অন্যরকম জ্যাম। অন্যরকম কার সাথে ছিল? ওটা ভারতের ছিল। আচ্ছা, ওটা আসে না এখন। ভারতের কি? ভারতের অনেকের নাম তো জানি না, তবে দেখলে অনেকে চিনবেন ওরকম নায়ক। এই তো 10টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলছিলেন যে নায়করা যখন মারামারি করে, যে ফাইটিং দৃশ্যগুলো আমরা দেখি, তখন ভিলেন পর্যাপ্ত পরিমাণ মার সত্যি সত্যিই খায়? অবশ্যই লেগে যায়, অনেক সময় না লাগলে তো সেটা রিয়েল মনে হয় না। আপনার জীবনে আপনি সবচেয়ে বড় মারটা কার কাছ থেকে খাইছেন সিরিয়াসলি? আমি না, আসলে আমি তো এখনো ওইভাবে ফাইট করেছি, কিন্তু আমার মনে হয় যে আমি কয়েকবার মেরেছিলাম অনেক হিরোদেরকে। কোন হিরোকে মারছেন? মানে যারা সিনেমার কেউ না, সিনেমার তো বিষয় হচ্ছে সেখানে তো একটা সাকিব খান কখনই মার খায় না। আমরা অন্যান্য সিনেমায় ভারতে দেখি বা হলিউডে দেখি নায়করা মার খায়, কিন্তু বাংলাদেশের একজন হিরো যিনি মার খেতে চায় না। মানে কি? মানে সাকিব খান চায় না যে ওনাকে কে মারুক, উনিই মারবে, শুধু মেরে মেরে তক্তা লাগিয়ে দিবে। চায় না কে বলেছে? মানে শুটিং এর প্রয়োজনে উনি মার খাবে না? দেখেন, আপনি সিনেমাগুলো দেখেন, আমরা যদি বরবাদ দেখি, তসনস দেখি, সব বরবাদ, তারপর হচ্ছে তুফান, কোথাও কিন্তু সে মার খায় না। আগে যখন উনি পুরোপুরি পপুলার হয় না, তখন অনেক সিনেমাতে মার খেয়েছে। ইদানিং কোনো সিনেমাতে মার খায় না, কারণ এটা আসলে তার যায় না এখন। তো যেই কারণে ভিলেনদের মার খেতে হবে। আর আরেকটা কথা, মিশা সওদাগর কিন্তু প্রতিটা সিনেমাতে প্রথম কিন্তু হিটটা মিশা সওদাগরই করে, সে যে হিরো যেই হোক না কেন। তো আমিও যখন আমি তো শর্ট ফিল্ম নাটক করেছি প্রায় 1000-এরও বেশি।
এবং অনেক নাটকেও কাজ করেছি, বা অনেক টেলিভিশনের নাটকে করেছি, চ্যানেল 9, চ্যানেল আই, তারপর হচ্ছে আর টিভিতে অনেক টেলিভিশনে করেছে কাজ করেছি। তো সেখানে আমার বোধহয় আর এই বৈশাখী টেলিভিশনে ঈদে আসতেছে ডন ভাইয়ের সাথে। তো সেখানে আমি যেহেতু ভাই সিনেমাতে আমি মেন ভিলেন না হলেও নাটক শর্ট ফিল্মে ভাই আমি মেন ছাড়া কাজ করি না। ওরে বাবা, সেখানে আমাকে হিট দিতে হবে, নায়ক যেই হোক না কেন। নায়ক যেই হোক না কেন। কোন কোন নাটকে আপনি নায়ককে হিট করছেন? অনেকই করছি। কয়জন নায়কের নাম বলেন না। আচ্ছা ওগুলো থাক। আসলে নায়কদের হয় কি, আমরা যেগুলো কাজ করছি সেগুলো তো নায়ক ওরকম পপুলার না। আচ্ছা, মোটামুটি অনেক নাটক করছে কিন্তু বুঝলাম। কিন্তু এই যে শাকিব খান মার খায় না, এই বিষয়টা কি মানে আপনি জানেন, মানে ইন্ডাস্ট্রি থেকে এটা হয়ে গেছে এরকম যে উনি খাবে না, নাকি এটা নিয়ে আপনি দুঃখ প্রকাশ করছেন? কোনটা? এটা হচ্ছে ওনার গল্পের প্রয়োজন, মানে একজন ভিলেন হিসেবে আপনি কি বলবেন? গল্পের প্রয়োজনে। আর উনি হয়তো বা গল্পটা ওভাবেই সাজায়, কারণ হিরো দা সুপারস্টার, নাম্বার 1 শাকিব খান, এগুলো ওনাকে নিয়েই নাম। তো একজন হিরো। এবং এখন কিন্তু শাকিব খানের সিনেমা সব থেকে যেটা দুঃখজনক বিষয় যে উনি নিজেই ভিলেন। ওনার যে কটা সিনেমা এখন টার্নিং হচ্ছে, আমরা যদি শুরু করি একেবারে থেকে তুফান থেকে শুরু করে যে কটা সিনেমা এসেছে, উনিই ভিলেন, উনিই হিরো। ভিলেনের প্রয়োজন হয় না এখন ওনার সিনেমায়, ওনারই ক্যারেক্টারটা ভিলেন থাকে, খল অভিনেতা। তো যে কারণে আমার মনে হয় যে আমাদের, যদিও আমরা এখন অনেক টেকনোলজি দিয়ে অনেক উন্নত হয়েছি, কিন্তু আমাদের গল্প এগুলা না। আমি মনে করি আমাদের গল্প হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, খারুল সুন্দরী, ঝিনুক মালা, এগুলো হচ্ছে আমাদের কালচার। এই সিনেমাগুলো আমার মনে হয় হওয়া উচিত, তাহলে মানুষ সিনেমা হল আবার ফিরে যাবে। কারণ আমরা যে টেকনোলজি দিয়ে যেই সিনেমাগুলো করি এখন, হলিউডের কিছুই না, হলিউডের মানে 10% হবে। আমাদের যে কালচারগুলো আমরা যদি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো করতে চাই, যদি এই সিনেমাগুলো হিট হয়, তাহলে দেখবেন এই 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 প্যাটার্নের সিনেমা আরো 20টা হবে। আমার মনে হয় যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের নিজস্ব কালচার যেটা, আমরা যেহেতু বাঙালি, আমাদের কালচারগুলো ধরে সিনেমা করেন, অবশ্যই মানুষ আবার সিনেমা হলে যাবে। চমৎকার বিশ্লেষণ। আমি বুঝতে পারছি যে আপনি সিনেমা খুব ভালোভাবে দেখেন এবং সেটাকে বিশ্লেষণও করেন মনে মনে। আপনাকে অনেকে বলে যে জুনিয়র মিশা এবং গরিবের মিশাও বলে। সো এই যে গরিবের মিশা, গুলিস্তানের মিশা, তারপরে মাওয়াঘাটের মিশা, এই যে এই ধরনের কথা বলে, এগুলো শুনে আপনার কেমন লাগে? যারা বলে তাদের উদ্দেশ্যে বলছি, আমার ক্ষমা দেখে যে আমার চেনা না, সে হলো জনম কানার, আমি হইলাম শয়তানের নানা। আমার পথে যে হয় কাটা, তারা লাগাই দে মরণের আঠা। এই যে গরিবের বা গুলিস্তানের মিশা সওদাগর হওয়ার জন্য আপনি কি কি যেগুলো পড়েছেন, এগুলো কোত্থেকে কিনছেন? এগুলো গুলিস্তান থেকে কিনছেন? আচ্ছা, একটু মজা করে জিজ্ঞেস করতে চাই, এই আউটফিট গুলো মানে কিভাবে? গুলিস্তানের ফুটপাত? হ্যাঁ, ফুটপাতে। গুলিস্তানে এখন এমন জায়গা হয় যে অনেক গোলশান। আমরা যদি সাকিব খান একটা ডায়লগ দিয়েছে, গুলিস্তান টু গোলশান, মানে আমরা যেটা বুঝি যে অনেক গোলশানে যারা থাকে তারা হচ্ছে নতুন ঢাকাইয়া, এবং গুলিস্তানে যারা থাকে তারা হচ্ছে পুরনো ঢাকাইয়া। তো গুলিস্তানের বিষয়টা হচ্ছে, গুলিস্তানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। একদমই একদমই। এবং আমি ফুটপাতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনি আমাকে বলেন তো, এই আউটফিটটা নেওয়ার জন্য বা মিশা সওদাগর হওয়ার জন্য আপনার কত টাকা খরচ করতে হয়েছে? না, মিশা সওদাগর হতে হলে তো টাকা খরচ করতে হয় নাই, মেধা খরচ করতে হয়েছে। আর মেধা ছাড়া আসলে টিকে থাকাটা সম্ভব না। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি যেভাবে আছে আল্লাহ পাক ভালো রেখেছে। আর আরেকটা হচ্ছে যে মিশা সওদাগর ভাই সিনেমাতে যতদিন আছে, আমি কিন্তু অনেক ওনার যে ডাবিং এর, উনি অনেক সময় দেশের বাইরে থাকে, ওনার পুরো পরিবারই আমেরিকা ইউরোপে সেটেল। উনি যখন দেশে থাকে না, ওনার সিনেমাগুলো কিন্তু সেন্সার বোর্ডে দিতে ওনার ভয়েস দরকার হয়। আমাকে এমনও সময় গেছে যে অনেক ডিরেক্টর আমাকে ফোন দিয়ে বলেছে, ভাইয়া তুমি মিশা সওদাগরের ডাবিংটা করে দাও, তোমাকে পেমেন্ট দিচ্ছি। আমি প্রথমে না করে দিচ্ছি, ভাই উনি এখনো ইনস্ট্যান্ট জীবিত, ওনার ডাবিং আমি কেন দিব? আপনার লক্ষ টাকা দিলে আমি দিব না। কারণ আমার কথা হচ্ছে যে হতে পারে ওনার সাথে কোনো লেনদেন আছে টাকা পয়সার, হয়তো ওনার সময় নেই।
তো এইটা আমি উনি যতদিন আছে ওনার ডায়লগ দিয়ে যাচ্ছি, এবং আমার ভিডিও যদি কেউ নাও দেখে তবু ওনার ডায়লগ দেব। আমার নিজের তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার কোন কোন বিষয়টা ওনার সাথে মিল আছে, মিশা সওদাগরের সাথে মিল আছে? কেন আপনাকে ওনার মতো দেখা যায়? প্রথম বললাম যে আমি যখন একটা তো ডায়লগ আছে, আমি যখন প্রথম আমার বিয়ে করেছিলাম, বিয়ে করার আগে কিন্তু ছবি দিতে হয়। কয়টা বিয়ে করছেন? মানে প্রথম যখন বিয়ে করলাম আমি প্রথম একটাই করেছি, সরি একটাই প্রথম বিয়ে। মানে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সরি প্রস্তাব যখন দিয়েছি তখন আমার একটা ছবি পোস্ট আমি দিয়েছিলাম। তো সেই ছবিটা দেখে এখনো সেই ছবিটা আছে যে এটা তো মিশা সওদাগরের মতো লাগে। তো সেই ছবিটা একটু একটু করে আমাকে এখন ওইটা মনে হয় যে আমি তো বিয়ের আগে আমাকে অনেকে বলছে মিশা সওদাগরের মতো দেখা যায়। তারপরে আমার যারা আত্মীয় স্বজন আছে, এবং কোথাও আরেকবার হচ্ছে যে আমি যখন চলচ্চিত্রে ঢুকি নাই তখন এফডিসিতে একটা প্রোগ্রাম হয়েছিল প্রয়াত সালমান শাহ ভাইকে নিয়ে, যেটা বোধহয় সালমান শাহ ভাইয়ের স্মৃতিচরণে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি যখন অ্যাটেন্ড করি তখন আমি সিঙ্গার ছিলাম, একটা গান করেছিলাম। তো তখন আমাকে এক ভাই বলেছিল যে ভাই আপনি অভিনয় করেন না, গানের পাশাপাশি অভিনয় করেন। তাই আমি বললাম ধরুন অভিনয় কি এত সহজ? অভিনয় করতে অনেক ট্যালেন্ট, অনেক মেধা প্রয়োজন হয়। তো এমন কি হয়েছে যে বিয়ের সময় পাত্রীকে ছবি দিচ্ছেন, সবাই দেখতেছে, মানে মিশা সওদাগর তো ব্যক্তি হিসেবে অসাধারণ একজন মানুষ, কিন্তু তিনি সিনেমায় তো একটু নেগেটিভ ক্যারেক্টার বা গুন্ডা টাইপের। সো হয় না, মেয়েরা ভয় পেয়ে যায়, গুন্ডা বিয়ে করবো না, নায়ক বিয়ে করবো। এরকম বিয়ে ভেঙে গেছে আপনার? না, আমি তো তখন মিশা সওদাগর হইনি। তো যখন আমি বিয়ে করেছি সেই ভয় পায় নাই 2007 সালে, বহুত আগে। তা আমি মিশা সওদাগরের তকমাটা লাগিয়েছি হচ্ছে 2016 বা 17-তে। আচ্ছা, আপনার বউ কি আপনাকে মিশা সওদাগর ডাকে? না, আমার যে রিয়েল নাম নয়ন। নয়ন বলে ডাকে? নয়ন বলেই ডাকে। মাঝে মাঝে বউর সাথে ঝগড়া লাগলে বলেন না, ডায়লগ দেন না? বউকে কি ডায়লগ দেন? অনেক সময় হয় যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, টুকিটাকি তো ঝগড়া হয়। তো আর আপনি যেভাবে মেয়েদের, মানে মিশা সওদাগরের ডায়লগ দিয়ে মেয়েদের হাত ধরে ফেলেন, সো বউ তো রাগ করার কথাই স্বাভাবিকভাবে। আর অনেকে হয় যে অনেক আমাদের আত্মীয় স্বজন ওনাকে, আমার বউকে অনেক সময় প্যারা দেয় বা উস্কানিমূলক কথাবার্তা বলে, যে মেয়েদের হাত ধরে ডায়লগ করে। এই তখন আমি একদিন একটা কথা বলছি যে আমি এক নারীতে আসক্ত, বিয়ে একটাই করছি, জীবনে একটাই করব। এত বছর চলে গেছে, যখন কোনো বিয়ে করি নাই, টেনশন নাই। আসলে অভিনয় করতে গেলে আমি যদি পারফেক্ট অভিনয়টা না করি মানুষ কেন দেখবে? যে কারণে হয় এখন আমি ডায়লগ দিচ্ছি একটা নায়িকাকে বা একটা মেয়েকে, তার হাতটাও যদি না ধরি তাহলে তো সেটা পরিপূর্ণ পাবে না। যে কারণে গল্পের প্রয়োজনে বা ডায়লগের প্রয়োজনে ধরা হয় হাত। আচ্ছা, বউ যখন একটু অভিমান করে তখন আপনি তো ভিলেন ক্যারেক্টার, তখন অভিমান ভাঙান কিভাবে? এরকম মিমিক্রি করে দেখান না, হাসে না? না, অমন হয় না। অনেক সময় বা বেড়াতে নিয়ে যাই বা কোনো রেস্টুরেন্টে খাওয়াই। আচ্ছা, এইভাবে অভিমান। বউকে ডায়লগ দেন না কোনো? না, ও তো প্রতিদিনই আমার ডায়লগ, আমি যখন বাসায় বইয়ে ডায়লগ প্র্যাকটিস করি তখনও তো দেখে যে ডায়লগ দিচ্ছি। মাঝে মাঝে আমার ছেলেও ডায়লগ দেয়। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। ওরা কিসে পড়ে? মেয়ে 9-এ পড়ছে, ছেলে 3-তে। বাবা, চমৎকার, 2 সন্তানের বাবা আপনি। তো তারাও আপনার থেকে ডায়লগ শিখে ফেলতেছে। তো আপনি কি প্রায়ই এরকম প্র্যাকটিস করতে থাকেন, মানে প্রতিদিনই প্র্যাকটিস করেন? হ্যাঁ, প্র্যাকটিস করতে হয়, নাহলে প্র্যাকটিস না করলে কি হয় যে আমি জড়তা থেকে যাবে মুখে। প্র্যাকটিস করতে হয়। যখন আমরা গান করতাম তখনও প্রতিদিন 20-30টা গান করতাম, যে শিল্পীরও হোক। আচ্ছা, মানে চর্চাটা রাখতে হয়। আপনাকে যখন আপনি প্র্যাকটিস করতে থাকেন মাঝে মাঝে ভাবি বিরক্ত হয় না, আরে কি শুরু করছে? বিরক্ত হয়। বিরক্ত হলে এখন আমার তো প্রফেশন হয়ে গেছে এটা। আমি মনে করি এটা আমার এখন জীবিকা হয়ে গেছে, পেশা হয়ে গেছে, যে কারণে মেনে নিতে হয়। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করছিলাম যে কি কি মিল আছে মিশা সওদাগরের সাথে। আমি বলছিলাম যে চোখটা অনেকটা মিল, বা আইব্রোর যে জায়গাটা সেটাও মিল। আর কি কি মনে হয় কি মিল? আপনার হাইটের সাথে কি ভাইয়ার মিলে? না, হাইট মিললে উনি আমার থেকে আরো বোধহয়
3 ইঞ্চি লম্বা হবে। আর কি কি মিল মনে হয় আপনার? আর এই তো ডায়লগ দিচ্ছি, আর হচ্ছে আমার মনে হয় যে কিছুটা আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার একটা ছবি হয়তোবা আরো 3-4 বছর আগে ওনার, আমি জানি না ওনার রিয়েল পেজ কিনা, ওনার রিয়েল আইডি কিনা, ওনার পেজে দেখে আমার ছবি, তো আমার ছবি দিয়ে উনি বলছে, লিখেছে যে বলো তো আমার এই ছবিটা কত বছর আগে। আচ্ছা, তো সেখানে অনেকে কমেন্টস করছেন এটা আপনার ছবি না, অনেকে বলছে না এটা আপনার আরো 10 বছর আগের ছবি বা 20 বছর আগের ছবি, আবার অনেকে বলছে না এটা আপনার ছবি না। তো ওটা দেখে আমার খুব ভালো লাগছে যে হয়তোবা উনি ফান করে দিচ্ছে, হয়তোবা হতে পারে সেটা ফ্যাক্ট কোন আইডিয়া ছিল। আচ্ছা, চমৎকার। আর ব্যক্তি জীবনে আমরা জানি যে উনি খুব ভালো একজন মানুষ, বা উনি ইসলামিক মাইন্ডের। সো আপনি ব্যক্তি জীবনে কেমন, তার সাথে ব্যক্তি জীবনের কিছু মিল পান আপনি? অবশ্যই মিল আছে, কারণ দেখবেন আমার ফেসবুকে ঢুকলে প্রথমে কিন্তু লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে একটা পেজে যখন আমি যতটুকু সম্ভব অন্যের কাছ থেকে বিরত থাকি, আর যখনই সময় পাই নামাজ পড়ার চেষ্টা করি, এবং একজন মানুষকে অনুকরণ করলে তার সবকিছুই করতে হয়, শুধু তার খারাপ দিকটা করব, তার ভালো দিকটা করব না সেটা না। আমি যথেষ্ট নিজেকে ওনার মতোই পিওর রাখতে চাই। আচ্ছা, আপনাকে বাবা, আপনি তাকে বাবা ডাকেন তাই তো? মিশা সওদাগরকে আপনি বাবা ডাকেন? মিশা সওদাগর, ওনাকে আমিও বাবা ডাকি, উনিও আমাকে আব্বু ডাকে। আর উনি সবাইকে ডাকে, ছোটদের সবাইকে আব্বু বলে ডাকে। আচ্ছা, আপনার থেকে কি বয়সের ডিফারেন্স অনেক বেশি তাই তো? হ্যাঁ, অনেক বলতে যে ওনার তো বোধহয় 65 বা এমন হবে, মানে অর্ধেকের তো হবেই। আচ্ছা, কোন নায়কের সাথে আপনার মনে হয় যে মিশা সওদাগরের কেমিস্ট্রিটা ভালো মেলে? অবশ্যই আমাদের সুপারস্টার সাকিব খান, কারণ আমরা কিন্তু প্রথম দিক দিয়ে যেটা আমি শুরু করি যে বাংলাদেশের একজন নক্ষত্র ছিল জাফর ইকবাল সাহেব, ওনার সাথে কিন্তু রাজীব ভাইয়ের একটা ভালো কেমিস্ট্রি ছিল, রাজীব ভাই এবং জাফর ইকবাল সাহেব। তারপর যখন জাফর ইকবাল সাহেব চলে গেল তখন কিন্তু মান্না রাজীব ভাই ছিল, তারপরে মান্না ডিপজল ভাই ছিল, এবং ডন সালমান শাহ, ওনাদের একটা কেমিস্ট্রি ছিল, এবং সর্বশেষ যে জুটি আমরা ভিলেন হিরোর জুটি, সেটা হচ্ছে মিশা সওদাগর এবং সাকিব খান, এটা আছে। এবং আমার মনে হয় যে এখন যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সিনেমা হচ্ছে না, এটা আমার মনে হয় যে অনেক বছর থাকবে। আচ্ছা, মেইন ভিলেন হিসেবে আপনি কোন নায়কের সাথে কাজ করতে চান, আপনার ইচ্ছে? অবশ্যই সাকিব খান। আচ্ছা, এখন পর্যন্ত তো করেছেন সহকারী ভিলেন হিসেবে, মেইন ভিলেন হিসেবে আপনি কেমন করবেন? আপনি কি মিশা সওদাগরের জায়গাটা তাহলে মানে পরবর্তীতে নেয়ার কোনো পরিকল্পনা করছেন, এরকম কিছু? আরেকটা কথা বলি, আমি কিন্তু একটা সিনেমাতে পুরোপুরি সুযোগ পেয়ে গেছিলাম যে একটা এলাকার ভিলেন থাকবে মিশা সওদাগর, আর একটা এলাকার ভিলেন থাকবে ছোট মিশা। হয়ে গেছে, সিনেমাটা ছিল আমাদের ডিপজল ভাইয়ের প্রোডাকশনে সিনেমাটা ছিল, এবং কথা হয়ে গেছে। ডিপজল ভাই বললো যে যেদিন তুই শুটিং করবি সেদিন মিশা সওদাগর রাখবো না, যখন কাজ হয়ে যাবে তখন দেখবে যে আসলে কারা ছিল। আচ্ছা, তো এটা একটা ছিল, মানে গোপনীয়তা ছিল। তো ওই সিনেমাটা আসলে হচ্ছে না, কারণ কি এখন ডিপজল ভাই অসুস্থ, এবং আমাদের সবাই তো আমাদের ভালো চায় না। চলচ্চিত্রের এমন একজন লোক, আসলে তিনি এখন ইউরোপে বসবাস করছে, সেই লোকটা আসলে আমাদের এত এত অপমান করছিল সেদিন। আমি সেদিন ডিপজল ভাইয়ের বাড়িতে ছিলাম, আমি আরেকটা ছেলে, ও জায়েদ খানের করে লো বাজেটের জায়েদ খান, ও আর আমি ছিলাম। কি একটা ছেলে আছে লো বাজেটের জায়েদ খান? লো বাজেটের জায়েদ খান মানে কি বলে যে জায়েদ খানেরও কপি আছে? কপি আছে। তো ওকে আমি নিয়ে গেছিলাম ডিপজল ভাইয়ের বাড়িতে। তো ডিপজল ভাইয়ের সামনে গিয়ে জায়েদ খান বলেছিল, ভাই রাস্তার কুকুর আপনার বাড়িতে। চিন্তা করা যায় ওনার মতো একটা লোক যখন এই কথা বলছে, চিল্লায়া, ভাই আপনার এখানে রাস্তার কুকুররা চলে আসে,
আপনার জায়গাটা কই ভাই? আপনি হচ্ছে চলচ্চিত্রের এমন একটা জায়গা, এটা হচ্ছে সর্বশেষ জায়গা এখানে। সেটা শুনে আমার কাছে মনে হলো যে মানে কে বলেছে? জায়েদ খান মানে সত্যিকারের জায়েদ খান বলেছে এই কথা? সত্যিকারের জায়েদ খান। দীপজলকে বলেছে যে আপনারা রাস্তার কুকুর? হ্যাঁ, এমন একটা কথা বলেছিল সেদিন। আমি তো অবশ্য ডিপজল ভাই ধমক দিছে, বেটা তুই আমার এনে আইসোস এত কথা বাসকে লিয়া, ওদের আমি ডাকছি। ডিপজল ভাই বলছে, প্রতিবাদ করছে। কিন্তু আমার মনে হয় যে এই মানসিকতা চেঞ্জ করা উচিত, পরিবর্তন করা উচিত। কারণ কাউকে আমরা যদি জায়েদ খানের আগের গুলো দেখি, জায়েদ খানকে আমরা কিন্তু ওনার কিন্তু কোনো হিট সিনেমা নেই। বাংলাদেশের অনেক হিরো আছে, সিনেমা আছে, অনেক হিট হিট সিনেমা আছে, ওনার নেই। তো উনি কিন্তু কন্ট্রোভার্সি করে ভাইরাল হয়েছে ডিগবাজি দিয়ে। তা আমার মনে হয় যে জায়েদ ভাই, আপনি হয়তো এই ভিডিওটা দেখতে পারেন। সেদিন আমাকে কষ্ট দিচ্ছে, শুধু আমাকে না, সেই ছেলেটা ভয়ে পালাই গেছে। যে ছেলেটা জায়েদ খানের কপি করে, সেই ছেলেটা ভয়ে কাঁপতে ছিল, হয়তোবা ওনাকে মারবে। তো এটা আপনি বলেন, এটা কি আসলে বলা ওনার তো মনে হয় না ঠিক হয়েছে? না, আমি জানি না সেদিন কি হয়েছিল, যদি এটা হয়ে থাকে সত্যিই দুঃখজনক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে যে ছেলেটা আসলে জায়েদ খানকে ভালোবেসে জায়েদ খানের কপি তৈরি করেছিলেন, তার মনের অবস্থাটা কি, আমি সেটাই চিন্তা করতেছি। খুবই খারাপ ছিল। এমন ছেলেটা কান্না করে দিয়েছিল যে ভাই, তাই বলছে যে যাক। অবশ্য উনি মানে একজনকে বলা মানে দুইজনকে তো বলা, তাই না? তো এইটা আসলে এরকম অনেক। আপনার সাথে কি পূর্ববর্তী কোনো সমস্যা ছিল এরকম কিছু? জায়েদ খানের সাথে আমার একটা তখন বোধহয় লকডাউন ছিল, করোনার সময়। তখন শিল্পী সমিতির অনেক শিল্পীকেই শিল্পী সমিতি থেকে গিফট দিয়েছিল, মানে ঈদ সালামি দিয়েছিল, সেখানে আমিও যাই। তো সেদিন জায়েদ খান আমাকে। আপনি কি শিল্পী সমিতির সদস্য? হ্যাঁ, আমি সহকারী হিসাবে সদস্য। তো দুইটা ক্যাটাগরি আছে ওখানে। তো যেহেতু আমি 10টা সিনেমা করেছি আর সহকারী শিল্পী হিসাবে কাজ করেছি অনেকগুলো, 5টা সিনেমায় করলে সহকারী শিল্পী হওয়া যায়। তো সেখানে আমরা যখন গিয়েছিলাম, যাওয়ার পরে প্রথম দিন জায়েদ খান আমাকে বলে, বেটা তোর নাম মিশা সওদাগর, সভাপতির নাম মিশা সওদাগর, নাম পাল্টাই বেটা, নাহলে তোর নামে মামলা হবে। তুই বেটা মিশা সওদাগর একটা চুলের সমান হতে পারবি। এই যে এই ব্যবহারটা শোনার পরে, তখন ওনার পাশে ছিল হিরো জয় চৌধুরী এবং নাটকের মারুফ ছিল। ওনারা আমাকে তখনই বললো যে একটা ডায়ালগ দেন তো, আপনি মিশা সওদাগরকে অনুকরণ একটা ডায়ালগ দেন। তখন আমি জায়েদ খানকে, মানে আমার মনে একটা জিত, তখন এই ডায়ালগটা দিয়েছিলাম, ইয়ে হাবিলদারের বাচ্চা, মুখ লাগাম দে, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি কমিশনার রাশিদ রায়হান, আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে যাব, ছোট লোকের বাচ্চা। তো আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, পরে আমারে বলতেছে যে মানে আর কিছু বলার ছিল না ওনার। তারপরে আমাকে সালামি দেয়, ঈদ সালামি নিয়ে চলে আসি। আচ্ছা, আপনি ঈদ সালামি নিতে গেছিলেন? অনেক আর্টিস্ট গিয়েছিল, অনেক ভালো ভালো, মানে এটা তো সবারই প্রাপ্য। তো তখন যখন আমাকে মামলার হুমকি দেয় যে কালকের ভিতরে তোর নাম পরিবর্তন করবি, না হলে তোর নামে মামলা হবে। কে বলেছে এটা? জায়েদ খান বলেছিল যে কালকের ভিতরে তোর নাম পরিবর্তন করবি। তোর আসল নাম কি? আমি বললাম নয়ন। তোর নয়ন নামই রাখবি, জুনিয়র মিশা দরকার নাই। যদি এই নাম ব্যবহার করিস তাহলে তোর নামে মামলা হবে। এই বেটা, আমার নামে যদি, তখন বলে যে জায়েদ খান, আমার নামে যদি কোনো মানুষ জায়েদ খান লাগায়, ওর নামে আমি মামলা করব। তো সেদিন এই কথা বলাতে আমি শিল্পী সমিতির অফিসে কিছুই বলতে পারি নাই। আমি যখন বাসায় আসলাম, একটা লাইভ করেছিলাম, এমন সেই লাইভটা প্রচুর ভাইরাল হয়েছিল। শিল্পী সমিতির ওনার যে এন্টি পার্টি ছিল তারাও দেখেছে। তো সব মিলিয়ে তখন একটা আওয়াজ হয়েছিল, এবং কিছু জার্নালিস্ট আমাদের মিশা সওদাগর ভাইকে ফোন দিয়েছিল যে আচ্ছা, আপনি বলেছেন যে মিশা সওদাগরের কেউ যদি ডায়লগ করে তার নামে মামলা হবে, আপনি এটা কোন চোখে দেখেন, বা আপনি কি বলেছেন?
তখন উনি বলল, না আমি বলি নাই। তো কে বলছে? বলল জায়েদ খান বলছে। তো উনি এভাবে বলছিল যে জায়েদ খান হয়তোবা ভাবছে যে একজন সিনিয়র পার্সন, সভাপতি, ওনার নাম মিশা সওদাগর, এবং একজন জুনিয়র আর্টিস্ট, তার নাম মিশা সওদাগর, হয়তোবা এই কারণে বলছে। আর আরেকটা কথা বলি যে বাংলাদেশে একজন ড্যানি সিটার ছিল, তারপর ড্যানি রাজ তৈরি হয়েছে, নামের কোনো বিষয় নয়, ও ওর মতো কাজ করতে পারে। তো ওনার যখন আমি সার্টিফিকেট পেয়ে গেছি আর কোনো দিকে তাকাই না, এখন কাজ করে যাচ্ছি। আচ্ছা, মিশা সওদাগরের এই ক্ষেত্রে কোনো না, ওনার কোনো কথা অভিযোগ ছিল নেই। না। আচ্ছা, ইদানিং যে বিষয়টা দেখছি যে আপনি কেক পট্টিতে হামলা দিচ্ছেন এবং সেখান থেকে চাঁদা নিচ্ছেন, এটা কেন করছেন আগারগাঁওয়ে? আগারগাঁয়ে আসলে নারী উদ্যোক্তা যারা একেবারে স্বাবলম্বী হতে চাচ্ছে, নারী উদ্যোক্তা আমাদের দেশে খুবই দরকার। কারণ সেখানে দেখবেন যে গৃহিণী সবাই কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে 4টা-5টা কেক তৈরি করে, এবং কেকগুলো সেল করতে বা উনি যে একটা জিনিস তৈরি করতে পারে সেটা কেমন স্বাদ বা সেটা মানুষ খাবে কিনা, বড় পরিশোধ করলে সেটা ভালো হবে কিনা, অনেকে কিন্তু সেজন্য যাচাই বাছাই করতেও আগারগাঁওতে দোকান দিচ্ছে। তো জাস্ট আমরা চাচ্ছি যে দোকানগুলো তো আসলে একটু ভাইরাল করতে গেলে একটু অন্যরকম ভিডিও করতে হয়। তো যে কারণে আমার যেহেতু আমি ডায়লগ বাস, আমি যেহেতু মিশা সওদাগরের ডায়লগ করি, সেখানে আমি কিন্তু শুধু আমার ডায়লগগুলো প্রেজেন্ট করছি। আচ্ছা। আর অনেকে আছে গান করছে। তো এইটা আসলেই যে যেভাবে নিয়েছে, অনেকে এটা বিনোদন হিসাবে নিয়েছে, অনেকে এটাকে অন্য চোখে দেখেছে। ওখানে দেখি জায়গা নিয়ে মারামারি হয়। আগে দেখতাম যে ভাই বোনের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে জায়গা নিয়ে কামড়াকামড়ি হয়, এখন দেখি যে আগারগাঁও এরকম মারামারি হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, ছোট্ট করে যদি একটু বলতেন। আগারগাঁও আসলে যারা একেবারে 5 বছর আগে বা 3 বছর আগে যারা বসেছে, তারা কিন্তু অনেক পুরনো দোকানদার। তার সামনে যখন একটা দোকান বসবে অবশ্যই তার প্রবলেম হবে। সেই কারণে হয় কি, তারা যারা পুরনো দোকানদার রয়েছে তারা হয়তোবা তাদের মনে হয়েছে যে এই দোকানগুলো না থাকলে ভালো হতো। কিন্তু এখন কিন্তু আমরা অন্য দৃশ্য দেখছি, যেখানে ওনাদের কোনো মানুষই নেই, একেবারে জনশূন্যর মতো মনে হচ্ছে। এবং আগারগাঁওতে নতুন আবার কেক পট্টি বসেছে, যেখানে নারী উদ্যোক্তা যারা তারা আবার বসেছে, এবং ওখানে চলাচলের রাস্তা আছে, এবং সেটা মারামারি হয় ওখানে না, ওখানে মারামারি হবে না, কারণ ওনারা একটা কমিউনিটি করেছে। আচ্ছা আচ্ছা। যেখানে অ্যাডমিন প্যানেল রয়েছে, তারা এটা স্বেচ্ছাসেবক রয়েছে, তারা ওটা দেখবে। এবং ওখানে বসতে হলে মনে হয় যে তাদের কমিউনিটি সবার নাম থাকতে হবে। আচ্ছা। আর আমরাও চাইবো, আমরা যেগুলো করেছি, ডায়লগ দিয়েছি, গান করেছি, যতটুকু সম্ভব আমরা শুধু ওনাদের কেক বিক্রি করা এবং ক্রেতা বিক্রেতার যে কথাবার্তা ওগুলো আমরা ভিডিও করবো। আমরা এখন আপাতত আমরা ডায়লগ বা গান ওগুলো আমরা এখন করছি না। বাহ, চমৎকার। আচ্ছা, গুন্ডারা সাধারণত কি করে? ভিলেনরা হচ্ছে নায়িকাদেরকে উত্ত্যক্ত করে। তো আপনি আমাকে একটু উত্ত্যক্ত করেন তো দেখি, গুন্ডাদের মতো করে। গুন্ডাদের মতো করলে তো অনেক কিছু করতে হয়, কারণ গুন্ডারা তো আসলে ডেফিনেটলি অনেক কিছু করতে। মানে আমি বলছি, গুন্ডাদের বিষয় হচ্ছে কি, যে আমরা যখন অভিনয় করি, অভিনয় করলে হয় কি, একটা ভিলেন, আপাতত শুধু ডায়লগ দিলে হবে। আপনারা একটু বলি, একটা ভিলেন কিন্তু সমাজের একটা খারাপ মানুষ, এবং তাকে কিন্তু সিনেমার লাস্টে মেরে ফেলা হয় বা তাকে পুলিশ ধরে নিয়ে যায়। এটা দেখে কিন্তু যারা ভিলেন হতে চান বা বাস্তবে ভিলেন, তাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের শেষ পরিণতি হয় জেলে, নাহলে মৃত্যু। অতএব আমাদের এটা থেকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তো এখন একটা অভিনয় করে দেখান। ধরেন নায়িকাকে আপনি ডিস্টার্ব করতেছেন, কোনটা? আচ্ছা, ধরেন একটা মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, তো রিক্সা দিয়ে যাচ্ছে, এখন আমি যদি যাই ওনাকে যদি বিরক্ত করি, তাহলে এইভাবে করবো। সমস্যা নাই, আপনার বিপক্ষে আমি ডায়লগ দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা, এই সুন্দরী, এত সাজুগুজু কইরা কই যাইতাছ? আমারে না দেখা, এই তোরে কি আমার চোখে পড়ে না? আর বললাম তুই বলে আমারে রাইখা ওই উত্তর পাড়ার মকুলের প্রেমে পড়ছস? এই বেটা, ওরে ধর, আজকে অন্দর মহলে নিয়া
কি দেখুম? ওর নাচ দেখুম। চল ছেড়ে দে শয়তান, তোর ঘরে কি মা বোন নেই? মা আছে, বোন আছে, সবই আছে, কিন্তু নাচনি বলি নাই। চল এই ধরস নাকি বেটা? মুকুল্লা এসে কিন্তু তোমাকে ঘুষি দিয়ে মেরে ফেলবে। আরে কত কত নায়ক নায়িকার চারটি বাটি, গোল কালামা, মিশা, আর ওই তো মুকুল। মুকুল ছেড়ে দে শয়তান। এটা খুবই চমৎকার ছিল। আপনি মারপিটও পারেন তাই না? হ্যাঁ। আচ্ছা, একটু ঘুষি দেওয়ার সিন দেখান তো। না, ঘুষি আসলে আমি তো সাকিব খান ছাড়া কাউকে ঘুষি দিতে পারবো না। যদি সাকিব খান হতো তাহলে একটা, আসলে ঘুষিটা আমরা যেহেতু ফাইট করি, ফাইটার শিখতে হয়, ফাইট করতে গেলে অনেক সময় ফাইট শিখতে হয়। আমিও কিছুটা দেন না, একটা অঙ্গভঙ্গি দেখান না আমাদেরকে। কি মানে ফাইট তো আসলে এভাবে হয় না, ফাইট করতে সামনে হয়। একটা ঘুষি দিয়ে দেখান। আর এখন যদি আমাকে ঘুষি মারে, আপনার সামনে হিরো, আমাকে কেউ যদি ঘুষি মারে, আমি এভাবে ধরে পাঞ্চ করব। ও ওয়াও, চমৎকার। আচ্ছা, শিবা শানু আছে, তারপর ওমর সানি এবং দীপজল, সবাই তো আসলে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করেছেন। ওমর সানি যদিও নায়ক ছিলেন, তিনি কিন্তু তারপরে বেশ কয়েকটা ভিলেন ক্যারেক্টারে করেছেন। আপনার কাকে বেস্ট মনে হয়? বাংলাদেশে যদি ভিলেন হিসাবে কাউকে গোনায় ধরতে হয়, সেটা হচ্ছে আমার মনে হয় যে একেবারে যার নামে সিনেমা চলেছে, সে হচ্ছে সানডে মানডে ক্লোজ, 1-2 খালাস, সে হচ্ছে ডিপজল ভাই। আচ্ছা, তো ওনার প্রথম যখন সিনেমা সানডে মানডে ক্লোজ, এটা আমার স্টাইলে বললাম, তারপর হচ্ছে 1-2 খালাস, খবর আছে। তো এই যে সিনেমাগুলো, আসলে আমার মনে হয় যে বাংলা সিনেমায় ভিলেন যে আসলে একটা খুবই একজন শক্তিশালী অভিনেতা, একজন ভিলেনকে দরকার হয়, সেটা আমরা একমাত্র ডিপজল ভাইকে দেখেছি। যে ডিপজল ভাই যখন উনি সিনেমায় এন্ট্রি করতো, পর্দায় থাকতো, আমার মনে হয় যে কোনো ছেলের যদি প্রস্রাব ধরতো, বেকা মানে ওখানেই বসে থাকতো। কারণ হচ্ছে ডিপজল ভাই যদিও একসময় নায়ক ছিল, উনি যখন হিরো ছিল, ওনার টাকার পাহাড় সিনেমা ছিল, তারপর হচ্ছে আব্দুল গফর নাকি যেন হাবিলদার নামে একটা সিনেমা করেছিল। তো মিশা সওদাগর ভাইও চেতনা সিনেমার মধ্যেই উনি বাংলাদেশ চলচ্চিত্রে এসেছিল। ভিলেনদের আরেকটা কথা বলি, আমাদের একসময়ের খুব জনপ্রিয় নায়ক শাকিল খান, ওনাকে আমি বলেছিলাম, শাকিল ভাই আপনার প্রথম সিনেমায় ভিলেন ছিল মিশা সওদাগর, আমার ঘর আমার ভেস। তো সেই সিনেমায় আপনি কিন্তু বুড়ো হয়ে গেছেন বা চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন, কিন্তু বাংলাদেশের টপ ভিলেন হচ্ছেন এখন মিশা সওদাগর, যিনি সিনেমাতে পাজি, বাস্তবে হাজি, বাস ওয়াক্ত নামাজি, মিশা সওদাগর। তো ওনাকে নিয়ে 2 লাইন বলেন। শাকিল খান বলেছে যে মিশা ভাই তো ভিলেনের অভিনয় করে, এবং উনি আমার মনে হয় যে বৃদ্ধ বয়সে যদি উনি হাঁটতে না পারে, তখনও মনে হয় দাদার ক্যারেক্টার করব। আচ্ছা, কি মনে হয় ডিপজল টপ ভিলেন নাকি মিশা সওদাগর টপ ভিলেন? আপনার মতে কি? বর্তমানে প্রেক্ষাপটে অবশ্যই মিশা সওদাগর টপ ভিলেন, কারণ বর্তমানে হচ্ছে আমাদের ডিপজল ভাই হিরো, উনি তো এখন সিনেমা হিরো করছে। তো ডিপজল ভাই এখন ভিলেন না, হিরো। একটা সময় ছিল যখন মিশা সওদাগর ছিল ডিপজল ভাইয়ের ছোট ভাই ভাগ্নে, অনেক সিনেমা ছিল। দুজনের মধ্যে যদি শাহবাগে মারামারি হয়, কোন ভিলেনটা জিতবে, ডিপজল নাকি মিশা সওদাগর? কি মনে হয়? এটা কখনই হবে না, কারণ মিশা ভাই ডিপজল ভাইকে যথেষ্ট সম্মান করে, এবং ডিপজল ভাই মিশা সওদাগর ভাইকে খুব স্নেহ করে। এটা আমার মনে হয় না কখনো হবে। আচ্ছা, যদি হয়, যদির তো কোনো কথা নেই, এটা হবে না কখনো, আর আমি এটা বলতেও পারবো না। আচ্ছা, আপনি আর কোন কোন নায়কের ডায়লগ পারেন, নায়ক বা ভিলেন, কাকে? আমি ট্রাই করি অন্য মানুষকে মাঝে মাঝে, একা কিন্তু কখনো দেই না। আমি যেমন মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ দিতাম আগে মাঝে মাঝে, জানি না হয় কিনা। ডায়লগটা এমন ছিল, এই বাড়ি গিয়ে তোর স্ত্রীকে বলবি নোনার শুকনো লঙ্কা পরিয়ে পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে যেন দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে এই তুফানের সামনে পড়লে
উড়ে গিয়ে কোন ভাগারে পড়বি শকুনেও টের পাবে না। সারা একদম 2 নম্বরই মাল, মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। বাহ, চমৎকার। আপনার কি কি বদ অভ্যাস আছে? আমার বদ অভ্যাস হচ্ছে খুব চট করে রেগে যাই, আচ্ছা এটা আমার খুবই বদ অভ্যাস, এবং চট করে মন ভালো হয়ে যায়। আচ্ছা, আপনার প্রিয় নায়ক বা নায়িকা কে? প্রিয় নায়ক একজনই ছিল, তিনি হচ্ছেন সালমান শাহ, আর বর্তমান হচ্ছে সাকিব খান। আর প্রিয় ভিলেন হচ্ছে ডিপজল ভাই, আমার মিশা সওদাগর। নায়িকাদের মধ্যে অবশ্যই শাবনূর আপু, আর বর্তমানে কেউ না। কেউ না? আচ্ছা, ভিলেন হিসেবে আপনি কোন নায়িকাকে তুলে নিয়ে যেতে চান সিনেমায়? অবশ্যই বর্তমানের প্রেক্ষাপটে রয়েছেন পূজা চেরি এবং দিঘি, এরাই নায়িকা এখন। আর যারা রয়েছে তারা তো খালাম্মা। কি? অবশ্যই তারা এখন খালাম্মা আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, মানে কোন প্রেক্ষিতে বললেন? এখনো তো অনেকে কাজ করছে, অনেক কাজ করছে, কিন্তু বিদ্যা সিনহা মিম কাজ করছেন, অনেকে কাজ করছেন। না, আমি কিছু কিছু যারা খালা বলছি তারা বুঝতে পারছে, অডিয়েন্স বুঝবে, কারণ আমার মনে হয় বললেন খালা নায়িকা হতে হলে যেটা দরকার এখন, অপু বিশ্বাস কিন্তু সাকিব ভাই ছাড়া কিন্তু কয়েকটা সিনেমা করেছে, সুপার ফ্লপ হয়েছে। তো এমন কেন জয় চৌধুরীর সাথে তো কাজ করেছে, কিন্তু সেটা আমার মনে হয় না যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। আর হচ্ছে যে শ্রোতা দর্শক আর বর্তমানে তো আমার মনে হয় নায়িকা হিসাবে যদি আমি দেখি তাহলে বললাম তো পূজা চেরি, তারপর হচ্ছে দিঘি, এবং ওই যে মিম, কয়েকজনই রয়েছে। আর তাহলে ভিলেন হিসেবে কোন নায়িকাকে অ্যাটাক করতে চান আপনি? অ্যাটাক করতে চাই বর্তমানে অবশ্যই পূজা চেরি বা দিঘি। বাহ, মিজানের ভাতের হোটেলে আপনাকে দেখা যায় কেন? ওখানে কি করেন? ভাত খান? ওখানে আমি একটা ডায়লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে, ও ডায়লগটা ভাইরাল হয়েছিল। ডায়লগটা ছিল এমন, কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে, এইবার মিজান তরে ধাঁধা দেখাইয়া দা জল খাওয়াইয়া তোর ভাতের হোটেল আমি কাইরা নিমুরে। তো সেইটা অনেকেই দেখেছে। আসলে অনেক সময় হয় কি, আমরা প্রচারের জন্য প্রসারের জন্য আমরা নিজেরা অনেক সময় এমন কাণ্ড করে থাকি, অনেকের প্রবলেমও হয়। যেমন আগারগাঁওতে আমরা অনেক ভিডিও করেছি, তাদের কিছু কিছু পরিবারের প্রবলেমও হয়েছে এবং কিছু কিছু পরিবার খুশি হয়েছে। সিমি আপার মানে সিমি আন্টির সাথে যে ভিডিওটা করেছেন, এটার জন্য কি তার পরিবারের প্রবলেম হয়েছে? সিমি, যিনি ভাইরাল কেক ব্যবসায়ী সিমি আপু, এবং আরেকটা আছে বৃষ্টি, আসলেই ওনারা আর একটা মানুষকে কখনোই সবাই ভালো চোখে দেখবে না। আর ওখানে হয়তোবা কিছুটা প্রবলেম হয়েছে। এই বিষয়গুলো নিয়ে তাদের পরিবারের সমস্যা হয়েছে বলে আপনাকে জানানো হয়েছে নাকি? না, আমাকে জানানো হয়নি, হয়তোবা আমরা তো কমেন্টস দেখছি বিভিন্ন ভিডিওতে, মানুষ তো নেগেটিভ পজিটিভ থাকবেই। সিমি আন্টি কি জানাইছে আপনাকে? সিমি আন্টি কিন্তু নিজেই বলেছে যে এটা একটা ফান ভিডিও ছিল। আচ্ছা আচ্ছা। আর আমি তো সোশ্যাল মিডিয়ায় ডায়লগ বাস হিসেবে পরিচিত, ডায়লগ দিয়ে থাকি। চমৎকার। আপনার জীবনে কোনো কষ্ট আছে? স্ট্রাগল, কষ্ট, বা কোন দিনটা কখনোই ভুলবেন না আপনি? আমার মনে আছে একদিন, মানে বৃষ্টি ছিল, এবং আমাকে একটা লোক ফোন দিছিল যে ভাই 300 ফিটে একটা শুটিং আছে, আপনি আসেন। সেদিন আমার অন্য শুটিং ছিল, কিন্তু যখন ওই কাজটা একটু ভালো ছিল, একটু বিগ বাজেটের কাজ ছিল, ওই কাজের জন্য আমি ছোট কাজটা ছেড়ে চলে আসি 300 ফিটে। তো আসার পরে মানে ওই লোকটাকে আর ফোনে পাই নাই, আমি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, ফোনে পাই নাই। তো অনেক সময় হয় কি যে এই বিষয়গুলো খুব খারাপ লাগে, যে একটা কাজে যাব, সব একবার পোশাক আশাক নিয়ে আসছে, কিন্তু সেই লোকটা ফোন ধরে নাই। 2 দিন পরে বলে যে ভাই আমি একটা ঝামেলায় ছিলাম, শুটিংটা হয় নাই। তা আবার মনে হয় যে কোনো আর্টিস্টকে কাজ করার, যখন কাজের কথা বলবেন, আমার মনে হয় যে একটা আর্টিস্টকে জানানো উচিত ফোনে যে ভাইয়া এই প্রবলেমটা হয়েছে। ওদেরকে খুব খারাপ লাগছে, মনে হয় যে মিডিয়া ছেড়ে দেই।
3-4 ঘন্টা দাঁড়িয়েছে, ফোন ধরে না, আবার ভাবছে চলে যাব, লোকটা যদি আবার আসে ওনার মোবাইলের চার্জ বন্ধ হয়ে যেতে পারে। তো এমন ওদিনকে খুব খারাপ লাগছিল। খুবই দুঃখজনক। সহকারী ভিলেন যারা থাকেন বা যারা আসলে এই যে ভিলেন ক্যারেক্টারে অভিনয় করে, মেইন ভিলেন না, তো তাদের আসলে লাইফটা কেমন হয়, তাদের রেমুনারেশনটা কি পর্যাপ্ত কিনা, বা তাদের কি আসলে স্বার্থ সংরক্ষণ হয় কিনা, এই বিষয়গুলো কি একটু বলবেন কিনা? আসলে বাংলাদেশে যারা সহকারী ভিলেন, ফাইটার বলা হয় যাদের, বা সহকারী ভিলেন, এমনিতে বাংলাদেশের সিনেমা কম এবং যাদের যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটা খুবই নগণ্য। এবং আমার মনে হয় যে বাংলাদেশের একটা মালা যেমন একটা ফুলে হয় না, শত শত ফুল লাগে, একটা মালা হতে 50টা ফুল লাগে। প্রতিটা সিনেমাতে যেমন একেবারে যে জুনিয়র আর্টিস্ট বলে, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলে, তাকে কিন্তু প্রয়োজন আছে। আমার মনে হয় সবাইকে মূল্যায়ন করা উচিত। একটা সেটেই কেউ গরুর মাংস খাচ্ছে, কেউ কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, কেউ আবার কারোর জন্য সবজি রাখা হয়েছে। আমার মনে হয় যে একটু পরিবর্তন করা উচিত। মানে আপনারা সিনেমা করতে গেলে বা শুটিং এ গেলে অনেকক্ষণ ওয়েট করানো, বা আমরা যেটা শুনি, যেটা আপনি বললেন যে কেউ হয়তো কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, আপনাদেরকে হয়তো সবজি দিচ্ছে, এই ধরনের বৈষম্য কি হয় কিনা? হ্যাঁ, বৈষম্য হয়, বৈষম্য অবশ্যই হচ্ছে। এবং আমি একটা সিনেমা করেছিলাম রিক্সা গার্লস, সেটা ছিল বোধহয় অমিতাভ রেজা ওনার নাম। সেখানে আমি দেখছি ভাই ওনার যে বিবেক, ওখানে যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সেও গরুর মাংস খেয়েছে, এবং যে মেন আর্টিস্ট, সবাইকে এক পাল্লায় এই যে দেখাটা, আমার মনে হয় যে প্রতিটা, যদি এটা হয় না হলে ভালো হতো। মানে প্রত্যেকটা সিনেমায় কি এরকম শুটিং সেটে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা গরু মাংস পায় না আর মেইন আর্টিস্টরা পায় এরকম? গরুর মাংসের বিষয়টা না, মানে এটা ভালো খাবার, মানে একটু ছোট বড় করা। কিন্তু আমার মনে হয় যে একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, সে দৌড় দিচ্ছে, একটা দৌড় দিচ্ছে, ওই শটটা কিন্তু তাকে লাগবেই, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট না হলে কিন্তু আমার মনে হয় যে এফডিসিতে অনেক ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট রয়েছে, জুনিয়র আর্টিস্ট, যারা 3 বেলা খেতে পারে না এখনো। আপনি এফডিসিতে দেখবেন যে অনেক ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দাঁড়িয়ে আছে 200 টাকার জন্য, 100 টাকার জন্য। আমার মনে হয় যে এদেরকে মূল্যায়ন করা উচিত, বা এদের শিল্পী সমিতি হোক, কারণ অসচ্ছল পরিবারদের জন্যই কিন্তু এই সমিতিগুলো করে, তাদের নজর দেওয়া উচিত। আচ্ছা, আপনার কি অবস্থা? আপনি তো এই কাজগুলো বাদেও আরেকটা পেশায় আছেন মনে হয়। হ্যাঁ, আমি আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু চ্যানেল রয়েছে, সব মিলে মোটামুটি যে আর্নিং আসে আল্লাহ পাক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তে আমরা কিছু ডায়লগ শুনে বিদায় নেব। সো আপনি বলছিলেন শাকিব খানের ডায়লগও আপনি পারেন, সো দুটো শাকিব খানের ডায়লগ, দুটো মিশা সওদাগরের ডায়লগ এবং একটা গান একবারে বলে দিলাম। অবশ্যই আমি যদি সাকিব খানের সিনেমার একটা ডায়লগ দিই, সেটা হচ্ছে লাভ ম্যারেজ। সেখানে মিশা সওদাগর প্রথম বলছে, নাম আমার টাটা, আমি মার্বেল দেয়া করি তোদের মতো সাকিবের চান্দি ফুটা। আবে থাম, এই নয়ার লগে বেশি পাঙ্গালুস না। রাইতে গারে মাথালে গবি, সকাল বেলা গারে মাথা খুঁজা পাবি না। আমি ঢাকায় মাল, পুরাই অরিজিনাল। যদিও হয় নাই। চমৎকার, বাহ! শাকিব খানের মিমিক্রি আপনি খুব ভালো করেন, এটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আর কি, আরো কিছু শুনি। আর এরকম নায়ক ভিলেন একসাথে এরকম মজা লাগে। আচ্ছা, আরেকটা ছিল যে আমার প্রথম যখন আমি একটা শর্ট ফিল্ম করি, সেখানে এটা আমার নিজস্ব ডায়লগ ছিল, এবং সেখানে ডায়লগটা ছিল হিরো নায়িকাকে নিয়ে যাচ্ছে, তো আমি সামনে দাঁড়াবো, এখন আমি কি বলবো, প্রথম 2016-17 হবে, কি বলবো, নায়িকাকে নিয়ে যায়। তখন আমার একটা, এটা জানি না, আমার একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে আমি যে কোনো বিষয়ে একটু চেষ্টা করলে ডায়লগ বা গান হয়ে যায়। আচ্ছা, আমরা শুনি ডায়লগটা। তো তখন ডায়লগটা ছিল এরকম, এই মান্না, আমার ক্ষমা দেখেছে, আমারে চেনে না, সে হলো জনম কানার, আমি হলাম শয়তানেরও নানা। আমার পথে যাহে কাটা, তার লাগাই দে মরণের আঠা, যা সর। তখন নায়িকাকে নিয়ে চলে যাই, তখন ও মান্নার ভয়েস করতেছিল, ও বলে যে, এইভাবে বলে যে, এই বাবলা, জীবনে অনেক তবলা বাজাইছস,
আজকে আমি তোর তবলা বাজামু। তো এরকম আর কি। বাহ, চমৎকার। আচ্ছা, আমরা কি আর কোনো ডায়লগ শুনবো যেটা আপনি পারেন? ডায়লগ তো অনেক ডায়লগে আছে। একটা ডায়লগ শুনে, আরেকটা ডায়লগ শুনে। ও আচ্ছা, এটা ছিল এটা হচ্ছে আমার যেটা ফেমাস, একবারে যেটা দিয়ে আমি পরিচিত লাভ পেয়েছি, সেটা হচ্ছে যে ফাটায় ফেলামো, ফাটায় ফেলামো খোদার কসম, ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে, আমার তো বড় সাহস, রাজা পাইলো কই, ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দেবো তোর তবলা। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। শেষ মুহূর্তে আমরা একটা গান না শুনে যাচ্ছি না, তো আপনি চিন্তা করতে থাকেন কোন গানটা শোনাবেন। আপনি চাইলে কারো নকল করে না, আমার নিজেরই একটা গান রয়েছে, সেটা কথা ততক্ষণ আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নেই। দর্শক এতক্ষণ দেখলেন এবং শুনলেন দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। এতক্ষণ কিন্তু আমাদের সাথে ছিলেন জুনিয়র মিশা সওদাগর। কেউ কিন্তু ভুল ভাববেন না, উনি কিন্তু রিয়েল মিশা সওদাগর না। আপনারা অনেকেই আদর করে বা দুষ্টমি করে বলেন গরিবের মিশা সওদাগর, গুলিস্তানের মিশা সওদাগর। যাই হোক, খুব মজার একটা আড্ডা করলাম আমরা, এবং তিনি কিন্তু আসলে খুব সুন্দর মিমিক্রি করেন। মিমিক্রি বিষয়টা আমাদের বাংলাদেশে যেমন জনপ্রিয় হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু জনপ্রিয়। সো আমরা সত্যি, মানে আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানটা শেষ করব একটা গানের পর। বল কেন চলে গেলি আমায় একা ফেলি, তোর দিলে কি আমার লাগি দয়া মায়া নাই, তোর দিলে দয়া নাই, তোর দিলে মায়া নাই। বল কেন চলে গেলি আমায় একা ফেলি, বল কেন চলে গেলি আমায় একা ফেলি, তোর দিলে কি আমার লাগি দয়া মায়া নাই, তোর দিলে দয়া নাই, তোর দিলে মায়া নাই, তোর দিলে দয়া নাই, তোর দিলে মায়া নাই। খুব সুন্দর।